চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক হয়রানির পর আমরা আজকের রাইডটা শুরু করছি। একটা সময় ভেবেছিলাম হয়তো মেঘালয় রাইডটা হয়তো আর হবে না, কিন্তু কামাখ্যা মায়ের কাছে পুজো দিয়ে সব সমস্যার সমাধান হয়ে গেল। কথায় আছে না, মা যদি চায় সব হবে। সত্যি মেঘালয় রাইডটা হয়তো কামাখ্যা মায়ের জন্য শুরু করতে পারলাম। তোমরা আমার আগের দুটো ভিডিওতে দেখেছো আমরা কিভাবে কলকাতা থেকে NH-12 ধরে ডালখোলা, তারপরে ডালখোলা থেকে NH-27 ধরে শিলিগুড়ি, তারপরের দিন আবার ডুয়ার্সের উপর দিয়ে NH-17 ফার্স্ট, তারপরে NH-27 ধরে সোজা কিভাবে গুয়াহাটিতে পৌঁছালাম। আজ তোমাদের NH-27 তারপরে NH-6 ধরে সোজা মেঘালয়ে নিয়ে যাব। আর NH-6 এর সৌন্দর্যতা তোমাদের কি বলবো। আমার দেখা সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটা NH-6 গুয়াহাটি টু শিলং, যা দেখে আমি নিজে অবাক। চলো আজ তোমাদের এই ভিডিওটাতে সম্পূর্ণ কলকাতা থেকে মেঘালয় যাওয়ার রাস্তা সম্পর্কে বলবো আর মেঘালয়ের সৌন্দর্যতা তুলে ধরবো। চলো বেশি না বকে শুরু করি ভিডিওটা। সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ভিডিওতে স্বাগত। আর আমরা এখন রয়েছি কামাখ্যা টেম্পলের যে ভিউ পয়েন্ট, কামাখ্যা টেম্পলের ভিউ পয়েন্টের উপরে জাস্ট কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। আর একটা সমস্যা দেখা গেছে, আমাদের বাইকের যে ডিস্ক প্যাড আছে, রিয়ার ডিস্ক প্যাড মানে পিছনের চাকার যে ডিস্ক প্যাডটা, ওটা একটু প্রবলেম করেছে। তা ওটা একটু শর্ট আউট করে তারপরে কিন্তু আমরা শিলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আর শিলং এখান থেকে গুয়াহাটি থেকে 100 কিলোমিটারের মতন আছে। আর জানি না কি হবে এখন। এখানে গ্যারেজ রয়েছে, আমরা যে হোটেলে রয়েছে অমরাবতী হোমস্টে যেটা রয়েছে, ওই হোমস্টের পাশেই রয়্যাল এনফিল্ডের একটা শোরুম আছে। আর ওই রাস্তাতেই সম্ভবত নিতে দেখলাম একটা সার্ভিস সেন্টারও রয়েছে, আর পার্টসের দোকানও আছে। এবার জানি না এখন বাজে সম্ভবত 9টার সময় খুলবে কিনা সেটাও জানি না। দেখা যাক এবার কি হয়, কারণ আমরা তো ভেবেছিলাম সকাল সকাল বেরোবো। তাই এই সব নিয়ে তো মানে বিরাট পরিমাণে আওয়াজ হচ্ছে, বিরাট পরিমাণে, যাতে এই সমস্ত নিয়ে তো আর মানে যাওয়া যাবে না শিলংয়ে। প্রবলেমে পড়ে গেছি। দেখা যাক, মায়ের মন্দিরে পুজো দিলাম, এবার পুজো দেওয়ার পরে যদি মা যদি চায় তাহলে অবশ্যই যাওয়া হবে মেঘালয় ট্রিপটা কমপ্লিট করবো আমরা। তা চলো এখান থেকে আমরা কিন্তু ভিডিও শুরু করছি মেঘালয়ের দিকে যাওয়ার জন্য। দেখা যাক কতদূর কি করতে পারি। তোমরা ভিডিওতে থেকে চলো ভিডিওটা শুরু করি। আমরা এখন চলে এসেছি বাইক নিয়ে, আপাতত হচ্ছে কি একটা গ্যারেজে রয়েছি। এবার গ্যারেজে বললো দেখে জানাচ্ছে কি হবে না হবে। বাইক এখানে রাখা আছে, দেখছি তো এনফিল্ডে অনেক বাইক রয়েছে, অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গাতেই বললো যে অমরাবতী যে আমরা হোমস্টেতে ছিলাম, হোমস্টেতে ঠিক আছে সামনেই একটা গ্যারেজ রয়েছে, কৃষ্ণর গ্যারেজ, সেখানে আমি আসলাম। এখানে আসলাম, এই দেখো আমাদের প্রবলেমটা হচ্ছে কি এই জায়গাটায় হয়েছে প্রবলেমটা। এত রাস্তা গাড়ি চালিয়ে আসছে, গাড়ি রিক্স হয় না। আমরা তো জানতামই না যে এরকম ডুপ্লিকেট দিচ্ছে। আমরা সবসময় সার্ভিস করে নিয়ে মানে জেনুইন একদম পুরো ওই এনফিল্ড থেকেই সার্ভিস। এক বছর এখনো হয়নি না, এক বছর হয়ে গেছে। পুজোর আগে কিনেছিলাম, এই পুজো হয়ে গেছে, মানে আগের বছর পুজোর আগে কিনেছিলাম। ডিস্ক প্যাডটা প্রবলেম ছিল, ডিস্ক প্যাডটা চেঞ্জ করে দিল। আর হ্যাঁ ডিস্ক প্যাডই তো ওটা। হ্যাঁ ডিস্ক প্যাড ডুপ্লিকেট লাগানো ছিল, এটা ডুপ্লিকেট লাগানো ছিল আমাদের। ডুপ্লিকেট তোমার নাম কি বলে দাও? কৃষ্ণ মন্ডল। এটা গুয়াহাটিতে হচ্ছে কি একদম বিকে অটোমোবাইলস। আচ্ছা বিকে অটোমোবাইলস। আর এই জায়গাটা কি হচ্ছে? মালিগাঁও 3 নম্বর গেট। মালিগাঁও 3 নম্বর গেট। ফোন নাম্বার, মোবাইল নাম্বার 9954654889। যাই হোক, এই দাদার কাছে এসে কিন্তু আমার প্রবলেম কিন্তু শর্ট আউট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো হচ্ছে কি ডাইরেক্ট শিলংয়ের উদ্দেশ্যে। আর রয়্যাল এনফিল্ড থেকে আমি বাইক সার্ভিস করাই, জেনুইন পুরো একদম যে অরিজিনাল যে অথরাইজ সার্ভিস সেন্টার সেখান থেকে করাই। সেখান থেকে যে এরকম ডুপ্লিকেট ডিস্ক প্যাড দেবে সেটা আমি মানে ভাবতেও পারিনি, কল্পনারও বাইরে। এই দাদা বললো একদম পুরো এই দাদা বললো হচ্ছে গিয়ে ডিস্ক প্যাডটা একদমই হচ্ছে গিয়ে অরিজিনাল না। আমি অরিজিনালটা দাদা আমাকে দিয়েছি যেটা, সেটা আমি ছবি তুলে নিয়েছি। আর এই দেখে নাও, এটা হচ্ছে কি অরিজিনাল না আমাকে দাদা বললো।
ঠিক আছে, অরিজিনালটা আমি ছবি তুলে নিচ্ছি, অরিজিনালটা আমি পাশে দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নাও। ঠিক আছে, এবার তোমরাই বিচার করো কোনটা অরিজিনাল কোনটা কি। যাই হোক, এটা করবে আমি বুঝতে পারিনি। তা চলো, ভিডিওটায় দাদার তো নাম্বার শেয়ার করে দিলাম, তোমরা যদি কখনো প্রবলেমে পড়ো তাহলে অবশ্যই কিন্তু এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দাদা এনফিল্ড বাদে কি আরও কোনো বাইক? খালি এনফিল্ড। আচ্ছা, যদি এনফিল্ড যদি কোনো প্রবলেম হয়, দাদা খালি এনফিল্ডের প্রবলেমে শর্ট আউট করে, আর এইখানে আসলে সব এনফিল্ডের সব রকম সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। আজ থেকে করছি না আমি, 40 বছর হলো আমার। দাদা 40 বছরের অভিজ্ঞতা। তো ঠিক আছে, তা এই হচ্ছে কি দাদা। আর যাই হোক, এবার এখান থেকে আমি আর কিছু বলার নেই, আমাদের অনেকটা লং যেতে হবে, শিলংয়ে চলে যাবো এখন। তা এখন আমরা বেরিয়ে যাই এখান থেকে তাড়াতাড়ি, হোটেল থেকে ব্যাগ ট্যাগ গুছিয়ে, আর তোমাদের হোটেলটাও দেখিয়ে দেবো। তো চলো ব্যাগ ট্যাগ গুছিয়ে একবারে পুরোপুরি বেরিয়ে যাই। নমস্কার, হাই, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এটা আমাদের অমরাবতী হোমস্টে। আচ্ছা, তো আমাদের এখানে অনেক আছে রুম। তো রুমের প্রাইস ম্যাক্সিমাম 3K-ও আছে, 2K-ও আছে, আবার একদম কমে মানে সিজনাল ওয়াইজ আপ ডাউন হয়। আচ্ছা। 800 থেকে স্টার্ট হয়। আচ্ছা। তো মানে রুম এরকমই থাকবে, ফ্যাসিলিটি ওয়াইজ সব সেম পেয়ে যাবে, খালি রুমটা একটু রুম আলাদা জানে হবে। এরকম যেরকম আমি যা দেখলাম, আমার একটা কথা বলি, এরকম যে ওয়েল ডেকোরেটেড, মানে এরকম ফল সিলিং করা, যে লাইটিং করা বলো বা এরকম বল, এই ফেসিলিটিগুলো একটুখানি অ্যাভয়েড হবে। কিন্তু ব্যাপারটা কি, যারা হচ্ছে গিয়ে রাইড করে বা যারা থাকে, মনে করা যায় পুজো দেবে, তাদের তো এই ফেসিলিটি দরকার মানে সেরকম একটা পড়বে না। ঠিক আছে, তারা হচ্ছে কি মোটামুটি নর্মাল থাকে। কিন্তু তোমাদের যে ওই রুমটাও আছে, রুমটাও কিন্তু বেশ ভালো, আর সেখানে কিন্তু রান্নার ব্যবস্থা আছে। রান্নার ব্যবস্থা হ্যাঁ, অনেক কষ্টের পরে, অনেক কষ্ট বলবো না এটাকে, ঠিক জাস্ট বলবো যে কোনো একটা মুশকিল, তার মুশকিল হচ্ছে কি সামনা করা, যেটাকে যাকে বলে পুরো পাক্কা পুরো বাংলা ভাষা যাকে বলে। তা অনেক করেছি, সেটা করে ঠিকঠাকও করেছি। এবার দেখি বেরিয়ে যাই হচ্ছে কি আমরা এবার মেঘালয়ের উদ্দেশ্যে। আমাদের কিন্তু আজকে আপাতত শিলং যাব, শিলংয়ে গিয়ে উঠবো, তারপরে দেখছি কোথা থেকে কী যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের জানাচ্ছি। আর দেখো, কালকে কিন্তু আমরা এই হোমস্টেতে ছিলাম, পুরো ডরেমন হোমস্টে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো কিচেনের ব্যবস্থাও রয়েছে, এই হচ্ছে কি রুম, ডবল বেডের রুম। সব কিছু নিয়ে ক্যাপ্টেন চলে গেছে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি পুরোপুরি শিলংয়ের উদ্দেশ্যে। চলো ভিডিওটা এখন থেকে মানে এখান থেকে গোপ্রো সেটআপে তোমরা দেখতে থাকবে, গুয়াহাটি থেকে শিলং। চলো আমরা তাহলে অমরাবতী হোমস্টে পার করে বেরিয়ে পড়লাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে গিয়ে খানাপাড়া বললো, খানাপাড়া জোড়াবাট বললো, ঝালুকবেড়ি মোড় থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে বললো। তাহলে বাঁ দিকে যদি যাই তাহলে হচ্ছে গিয়ে বললো যে এই যে পল্টন বাজার দিয়ে যদি যাই, পল্টন বাজারে যে জ্যামটা পড়বে সেই জ্যামটা আর পাবো না। এদিক দিয়ে পুরো ফাঁকা রাস্তা দিয়ে একদম সোজা ট্রেনে বেরিয়ে যেতে পারবো। তা চলো, অমরাবতী হোমস্টে এই যে আমাদের ডান হাতে এইখানটায়, আমরা জাস্ট এরকম ইউটার্ন নিয়ে এদিকে চলে গেলাম। আর এই পুলটার নিচে দেখো জাস্ট পিলারগুলো যে কত সুন্দর সুন্দর একটা মানে আঁকা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু এখন ঘড়ির কাঁটায় বাজে 10:37, আর আমরা জাস্ট 2 মিনিট হলো বেরিয়েছি, 10:35-এ বেরিয়েছি হোটেল ছেড়ে। আর একটু দেরি হয়ে গেল, আমাদের বেরোনোর ইচ্ছা ছিল প্রায় 7:30-8টার দিকে বেরোনোর ইচ্ছা ছিল, কিন্তু প্রবলেমটা এতটাই সমস্যা হলো না, মানে ওই এনফিল্ডের, এবার আমাকে যে এখানে বললো যে মানে কৃষ্ণদা বললো যে এনফিল্ডের যে ওই ব্রেক শ্যু যেটা আছে, ব্রেক শ্যুটা না বলছে যে ডুপ্লিকেট দিয়েছে। যাই হোক, এবার ওই ব্রেক শ্যুটা যে ডিস্ক ব্রেক শ্যুটা যেটা আছে, ডিস্ক ব্রেক শ্যুটা চেঞ্জ করে দিল, অরিজিনালটা দিল আমাদেরকে। দেওয়ার পরে এখন গাড়িতে কোনো রকম আওয়াজ হচ্ছে না। ঠিক আছে, তা আমরা তো শিলং হয়ে মানে মেঘালয় প্রত্যেকটা জায়গা ঘোরার চেষ্টা করে তারপরে আমরা কিন্তু মেঘালয় পুরোপুরি কমপ্লিট করে আবার গুয়াহাটি হয়ে ব্যাক করব পুরোপুরি একদম কলকাতার উদ্দেশ্যে। শিলিগুড়িতে স্টে করব, পুরোপুরি কলকাতার উদ্দেশ্যে কিন্তু ব্যাক করব। তা যাই হোক, এই হচ্ছে গিয়ে সমস্যার সমাধান হওয়ার পরে এখন কিন্তু আমরা পুরোপুরি বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আচ্ছা, এই রোডটা হচ্ছে কি আসাম ট্রাঙ্ক রোড, ঠিক আছে, আসাম ট্রাঙ্ক রোডে আমরা এখন রয়েছি। আর আরেকটা কথা, ওই গুয়াহাটিতে তোমরা যদি কোনো রকম বাইকের যদি সমস্যা হয়, তোমাদের এনফিল্ড নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে এনফিল্ডে সমস্যার কিন্তু সমাধান হচ্ছে কি, আমি তোমাদেরকে বলেই দিলাম, ওই দাদা কিন্তু প্রায় 40-42 বছরের কিন্তু অভিজ্ঞতা, একদম পুরো
মানে বললো যে একদম মানে রয়্যাল এনফিল্ড ছাড়া কোনো বাইক ছোড়ো না, খালি রয়্যাল এনফিল্ডেরই কাজ করে। তা যাই হোক, তা ওখানে গেলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওখানে মোটামুটি রয়্যাল এনফিল্ডের পার্টসও রাখে যা দেখলাম। তা আর একদমই খুব সুন্দর ব্যবহার, পয়সা যে মানে আমরা যে দূর থেকে এসেছি পয়সা যে বাগিয়ে নিয়ে নেবে এরকম কোনো ব্যাপার না, খুব সামান্য পয়সা নিয়ে যেটা ন্যায্য পয়সা সেটাই হচ্ছে কি নিয়েছে। তা যাই হোক, সেটা কাজটা করিয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আসাম ট্রাঙ্ক রোডে রয়েছি, হ্যাঁ আসাম ট্রাঙ্ক রোড, আসাম ট্রাঙ্ক রোডে রয়েছি। আসাম ট্রাঙ্ক রোড থেকে এখন যাচ্ছি ঝালুকবেড়, খানাপাড়া, জোড়াবাট। খানাপাড়া হয়ে আমাদের না সরি ঝালুকবেড় হয়ে আমাদের বাঁদিকে খানাপাড়া যেতে হবে, খানাপাড়া জোড়াবাটে যেতে হবে বললো তাই। আর খানাপাড়া থেকে শিলংয়ের যে হাইওয়ে আছে শিলংয়ের হাইওয়ে শুরু হয়ে যাবে তাই বললো। এবার দেখা যায় ওখানে গেলে আমি জানতে পারবো। দেখাচ্ছে 2 কিলোমিটার মতন বাকি আছে, যা যেতে কিন্তু 23 মিনিট, মানে ভালো জ্যামে পড়লেও পড়তে পারি। দেখো আসাম ট্রাঙ্ক রোড রয়েছে, এটা ঝালুকবেড়, ঝালুকবেড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে খানাপাড়া, খানাপাড়ার দিকে আমরা চলে যাব বাঁ দিকে, সোজা চলে যাচ্ছে বিমানবন্দর, আমিনগাঁও পুরো ঘুরে ডান দিকে যাচ্ছে। আমরা এখন বাঁ দিকে যাব খানাপাড়ার দিকে, পুরো বাঁ দিক, পুরো বাঁ দিক, হ্যাঁ এই বাঁ দিকটাই মনে ধরতে হবে। হ্যাঁ খানাপাড়া এই দিকে ঢুকে যাচ্ছে। খানাপাড়া চলো তাহলে খানাপাড়ার রাস্তা আমরা ধরে ফেললাম। খানাপাড়াতে পৌঁছাতে পারলে ওখান থেকে কিন্তু শিলংয়ে যাওয়ার যে হাইওয়ে সেই হাইওয়ে চালু হয়ে যাচ্ছে, অনেকটা সুবিধা হবে ব্যাপারটা। খানাপাড়া জোড়াবাট, হ্যাঁ জোড়াবাট, ওই যে খানাপাড়া দেখাচ্ছে 21, জোড়াবাট দেখাচ্ছে 27। আমরা NH-37-এর উপরে উঠে গেলাম, NH-37। আর NH-37-এ উঠে দূরে কিন্তু আবছা এরকম একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর অনেকটা কিন্তু সময় কিন্তু সাশ্রয় হলো। আর এইদিকে সেরকম একটা জ্যাম পেলামই না, তোমরা তো দেখলে আমি কিন্তু গোপ্রো একবারও অফ করিনি, তোমরা দেখলে একটু জ্যামে পড়লাম না। মোটামুটি একটা হাইওয়েতে মানে চলে এসেছি NH-37। আর এইখান থেকে মানে জাস্ট ওই খানাপাড়া জোড়াবাটে গেলে তোমার ওই শিলংয়ে যাওয়ার যে হাইওয়ে, শিলংয়ে যাওয়ার হাইওয়ে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তা চলো, এখনও 20-25 কিলোমিটার মতন দেখালো। আর এরকম হাইওয়ে দিয়ে রাইড করছি, দূরে এরকম পাহাড়ের রেঞ্জ, অসাম অসাম। আমরা NH-37 বোর্ডে ছিল আর নেটে দেখাচ্ছে NH-27, সেটা ধরে পুরো একদম সোজা শিলংয়ের দিকে চলে যাব। শিলং পুলিশ বাজার আজকে গিয়ে উঠবো ইচ্ছা আছে। আগে শিলং পুলিশ বাজার আমি মেরেছি নেটে, 99 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 21 মিনিট মতন সময় লাগবে দেখাচ্ছে। আর এই হাইওয়েটা NH-27 দেখাচ্ছে নেটে। তো NH-27-এর তো রূপ তোমাদের আগে দেখিয়েছি, আর এটাও তোমরা দেখতে পাচ্ছ যে NH-27 কি সুন্দর লাগছে দেখো, দূরে একটা বড় পাহাড়ের রেঞ্জ। আর আমরা NH-27-এর উপর থেকে চলে যাচ্ছি পুরোপুরি সোজা শিলংয়ের উদ্দেশ্যে। ডান দিকে জাস্ট দেখো, ডান দিকে জাস্ট দেখো কত বড় বড় পাহাড়, ওয়াও কি সুন্দর লাগছে দেখো, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। জাস্ট শীতকাল, উইন্টার সিজন, তাই জন্য একটা কুয়াশা রয়েছে, কুয়াশার জন্য একটু ঝাপসা রয়েছে। যদি আরেকটু যদি প্রপার মানে আরেকটু যদি আগে আসতাম, আমরা এখন আছি ডিসেম্বর মাসের 6 না 7 তারিখ, 7 তারিখ আজকে। তা যদি আমরা নভেম্বর মাসে যদি আসতাম তাহলে হয়তো এইসব পুরো একদম ক্লিয়ার দেখতে পেতাম, ক্লিয়ার ভিউ দেখতে পেতাম। অনেকের মুখে শুনেছিলাম আর অনেকের ভিডিওতেও দেখেছিলাম, সবাই বলেছিল গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তা স্নিক বিউটি নাকি মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। সবচেয়ে সেরা সেরা যে স্নিক বিউটির রাস্তা আছে সেই স্নিক বিউটির রাস্তার মধ্যে কিন্তু একটা হচ্ছে গিয়ে এই গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তা। তা যতটা রাইড করে এগিয়ে যাচ্ছি শিলংয়ের দিকে, ততটা আস্তে আস্তে আশেপাশের যে দৃশ্য, সেই দৃশ্য বাড়ছে, সেই স্নিক বিউটিটা বাড়ছে, বেড়ে যাচ্ছে। খালি দেখো ডান হাতে উঁচু উঁচু পাহাড় আর মাঝখান থেকে এরকম একটা 6 লেনের হাইওয়ে, সত্যি মানে অভাবনীয় ব্যাপার, অভাবনীয় ব্যাপার। এরকম একটা হাইওয়েতে রাইড করতে করতে বা ড্রাইভ করতে করতে তোমরা পাশে এরকম পাহাড়ের রেঞ্জ উপভোগ করবে, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে তোমাদের।
ঝালুকবেড় খানাপাড়ার দিকে যাওয়ার পথে কিছুক্ষণ রাইড করার পর জাস্ট এরকম দূরে পাহাড়ের রেঞ্জ, ও পুরো বাঁ দিক থেকে শুরু হয়ে একদম ডান দিকে পুরো অনেকটা দূর চলে গেছে। তবে এই গুয়াহাটিতে কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই, আর তবে বললো যত আমি হাইট গেইন করব তত কিন্তু ঠান্ডা বাড়বে। শিলং দেখাচ্ছে 88 কিলোমিটার এখান থেকে, শিলং আর 88 কিলোমিটার দেখাচ্ছে। আর আমার ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপে শিলংয়ের পুলিশ বাজার মেরেছি, দেখাচ্ছে 87 কিলোমিটার, যা কভার করতে 2 ঘন্টা 12 মিনিট মতন সময় লাগবে। আসলে কি বলতো, কালকেও তো আমরা চাইলে শিলংয়ে ঢুকে যেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে, আর এই যে তোমাদের যে এরকম একটা স্নিক বিউটির রাস্তা, সেই স্নিক বিউটির রাস্তাটা তোমাদের দেখানো হতো না। এত কষ্ট করে, এত ছোট চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও এত দূরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি এত সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য। তা সেইটা যদি মিস করে যাই তাহলে আর কি করে হবে বলো। সেই জন্য আমরা আজকে মানে কালকে রাতটা গুয়াহাটিতে স্টে করে আজকে মর্নিং থেকে বেরিয়ে পড়লাম মেঘালয় ট্রিপের জন্য। দেখো দেখো দেখো, জাস্ট রাইড করছি NH27 এর উপর থেকে, আর এরকম সুন্দর পাহাড়ের রেঞ্জ। যতটা সময় যাবে ততটা কিন্তু পাহাড়ের কাছাকাছি চলে যাব। দূর থেকে দেখা যাচ্ছিল, এখন পাহাড়ের পুরো একদম কাছাকাছি চলে এসেছি। এবার তো আস্তে আস্তে করে পাহাড়ে গেইন করব কিছুক্ষণ পর থেকে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, মার্কেট বলবো না, জাস্ট এই ঘিঞ্জি এলাকাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খানাপাড়া। আর খানাপাড়া থেকে শিলং রোড কিন্তু শুরু হয়ে গেল, খানাপাড়া থেকে শিলং রোড শুরু হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাহাড়েও কিন্তু গেইন করা শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ যে আঁকা বাঁকা পথ চালু হয়ে গেল খানাপাড়ার পর থেকে, আর আমরা পাহাড়ে ওঠা কিন্তু শুরু করে দিলাম। শিলং দেখাচ্ছে 84 কিলোমিটার, সোনাপুর দেখাচ্ছে 15। আর আমাদের কিন্তু এবার ফুয়েল আপটা করিয়ে নিতে হবে আজকে দিনে। ফুয়েল আপটা প্রথম ফুয়েল আপ যেটা আছে, প্রথম ফুয়েল আপ করিয়ে নিতে হবে, কারণ বাইকে তেল কম আছে। আর এদিকে পুরোপুরি অজানা, তা কোথায় কোথায় পেট্রোল পাম্প পাবো তার ঠিক নেই। তা চেষ্টা করব সামনে যদি কোনো পেট্রোল পাম্প থাকে, জিওর পেট্রোল পাম্প থাকলে খুব ভালো হয়, আর নয়তো হচ্ছে গিয়ে যে কোনো একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিতে হবে। আমরা যে মেঘালয় রাইড করছি, এই মেঘালয় রাইড যে করছি, মেঘালয় কিন্তু 1972 সালের আগে পর্যন্ত আসামেরই কিন্তু অন্তর্ভুক্ত ছিল, আসামেরই কিন্তু জায়গা ছিল। মানে তারপরে আসাম থেকে ভেঙে গিয়ে 1972 সালের পরে গারো, খাসি আর জয়ন্তী পাহাড় বেরিয়ে গিয়ে একটা নতুন রাজ্য মেঘালয়ে পরিণত হয় 1972 সালে। আর মেঘালয়ের কথা তো মানে তোমরা বুঝতে পেরেছো যে মেঘের আলয়, মানে মেঘেদের ঘর। সেই মেঘেদের ঘরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আজকের দিনে আমরা শিলং থাকবো, শিলংয়ের সাইড সিনগুলো করার চেষ্টা করব। আর শিলং তো দেখালো এখান থেকে প্রায় 80-82 কিলোমিটার মতন বাকি আছে, যা কভার করতে 2 ঘন্টা মতন সময় লাগবে দেখাচ্ছে। বেশ পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, টার্নিং রয়েছে এদিক ওদিক, তো সেই জন্যই মনে হয় 2 ঘন্টা সময় লাগবে, 82 কিলোমিটার। আর এদিকে কিন্তু গাড়ির দেখছি মোটামুটি চাপ রয়েছে, দেখো আমরা এখন NH27 এর উপরে আছি। আর এবার আমাদের NH27টা ছেড়ে দিয়ে ডান দিকে NH6 ধরতে হবে, আর সোজা চলে গেছে নগাঁও 112, আর ডিমাপুর চলে গেছে 262 কিলোমিটার। কিন্তু আমরা NH27টা ছেড়ে দিয়ে এবার NH6-এ উঠবো। একদম এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ওপার থেকে ওই দিক দিয়ে যে গাড়ি নামছে পুলটা থেকে, বাঁ দিক দিয়ে একদম গিয়ে একদম ডান হাতে হাত দেখাও, ডান হাতে পুরো ঢুকে যাবো পুরো শিলংয়ের জন্য। এই দেখো আমরা NH27 ছেড়ে NH6 কিন্তু ধরে নিলাম। আর এখান থেকে টোল রোড শুরু হয়ে গেল। সম্ভবত আজকের টোল প্লাজাটা, প্রথম যে টোল প্লাজা সেটা কিন্তু মেঘালয়তেই পাবো। শিলং যাওয়ার পথে প্রথমে আগে আমাদের পড়বে উমিয়াম লেক আমরা কভার করে তারপরে কিন্তু শিলংয়ে ঢুকবো। দেখো এখান থেকে শিলচর দেখাচ্ছে
293, শিলং দেখাচ্ছে 80, আর NH6, হ্যাঁ NH6-এ আমরা রয়েছি, তোমাদের আগেও বললাম। 1972 সালে যে আসাম থেকে বেরিয়ে মেঘালয় যে তৈরি হয়েছিল, তা তখন কিন্তু এই যে এই রোডটা, আমি বলার কারণ হচ্ছে কি, এই যে রোডটা দিয়ে আমরা এখন রাইড করছি NH6, এর কিছুটা অংশ কিন্তু মানে যে টোলটা পড়বে, টোলটার আগে পর্যন্ত কিন্তু এই পাশ কিন্তু আসাম, ওই পাশ মেঘালয়, ঠিক আছে। রোডটা এই যে যেমন এদিকের পোর্শনটা কিন্তু হচ্ছে কি, এদিকের পোর্শনটা কিন্তু আসাম, আর ওদিকেরটা কিন্তু মেঘালয়। আর এটা যখন টোল রোডটা যখন পাবো, মানে টোল প্লাজাটা যখন পাবো, টোল প্লাজার পর থেকে পুরোপুরিভাবে অফিসিয়ালি আমরা মেঘালয়ের ভিতরে ঢুকে যাব। বলতে পারো এই রোডটাকে বলতে পারো যে আসাম আর মেঘালয়ের বর্ডার। ও হো, জাস্ট দেখো, লুক অ্যাট দ্য ভিউ, দেখো কি সুন্দর লাগছে। NH6 এর উপর থেকে যাচ্ছি আর এরকম সুন্দর একটা পাহাড়ের ভিউ। যত কাছে যাচ্ছি তত ক্লিয়ার হচ্ছে, আজকের দিনে আমাদের ফিউল আপটা করিয়ে নি। চলো সামনে গিয়ে পেট্রোল পাম্পে যাই। এই তো চলে এসেছে ইন্ডিয়ান অয়েল থেকে তেলটা ভরিয়ে নিই। फुल नॉर्मल एक्सपी कितना करके है? 100 रुपीज़ एक्सपी दे दीजिए। और बढ़िया। हाँ ठीक है। ये क्या आसाम के अंडर में है? मेघालय में है। अभी मेघालय हो गया, पहले ये ब्रिज पार किया और 98 करके उसमें, और 98 आपको नॉर्मल मिला होगा 98 या अभी पे 4 रुपया कम है ना। और डाल दूँ? हाँ डाल दीजिए। हाँ 800 कर दीजिए बस। 801 रुपये। চলো তাহলে আমাদের পেট্রোল ভরানো কমপ্লিট, আর এইখান থেকে আমরা শুরু করে দিলাম মেঘালয়ের জার্নি। কিন্তু আমরা এখান থেকে শুরু করে ফেললাম। মেঘালয় চেকপোস্ট দেখতে পাচ্ছ বাঁদিকে ছিল। আর সত্যি মানে এইখানের যে ওয়েদার আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হচ্ছে। আমরা যখন গুয়াহাটিতে ছিলাম, যখন বেরাচ্ছিলাম হোটেল থেকে, তখন কিন্তু হালকা হালকা গরম লাগছিল। তবে এখন কিন্তু ওয়েদার যত গেইন করব তত কিন্তু ঠান্ডাটা বাড়বে। আর একটা কথা জানি না কি, আমরা কালকে নর্মাল পেট্রোল ভরেছিলাম আসামে 98, আর আজকে মেঘালয়তে 94, মানে 4 টাকার হেরফের কিন্তু এদিকে রয়েছে মেঘালয়তে। দেখো NH6 এর উপর থেকে যাচ্ছি, প্রত্যেকটা কার্ভ হচ্ছে, রাস্তার যে কার্ভগুলো নিচ্ছি, আর এক একটা পাহাড় পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। আর দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর NH6 মেঘালয় যাওয়ার রাস্তা পুরোপুরি 4 লেন, খুব সুন্দর রাস্তা। ও হো দেখো কি ভিউ, পুরো টানা পর গ্রিনারি, পাহাড় ভর্তি, পুরো গ্রিনারি, পাহাড়ের রেঞ্জ, আর মাখনের মতন রাস্তা। সেখান থেকে রাইড করছি, অসাম ফিলিং। আর হালকা একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। যদিও আমরা ভিতরে কিন্তু ইনার লাইনারটা কিন্তু পরিনি, যদি ঠান্ডা বাড়তে থাকে তাহলে হয়তো সামনে গিয়ে ইনার লাইনারটা পরতে হবে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:35, আর আমরা আস্তে আস্তে শিলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। 68 কিলোমিটার এখনো বাকি আছে শিলং, যা কভার করতে কিন্তু 1.5 ঘন্টার মতন সময় লাগবে, 1.5 ঘন্টা। কালকে রাত্রেবেলা গুয়াহাটিতে যে প্রবলেমটায় পড়েছিলাম, তারপরে কিন্তু অনেকটাই টেনশন বেড়ে গেছিলো। তা যাই হোক, সকালবেলা প্রবলেমটা কিন্তু সর্ট আউট করার পরে এখন দেখছি বাইক ঠিকঠাক আছে।
চলো মেঘালয় ঢুকে কিন্তু আমরা প্রথম টোল প্লাজাটা কিন্তু পার করে ফেললাম NH6 এর উপরে। আচ্ছা, এই টোল প্লাজাটা কিন্তু মনে হয় যা দেখলাম উচ্চারণটা আমার ঠিক মিস্টেক হয়ে যাচ্ছে, পাহাম ওয়ালিন না কি এরকম টাইপের একটা কোনো একটা হয়তো হবে। যাই হোক, যারা জানো বা যারা কখনো মেঘালয় এসছো তাহলে অবশ্যই যদি আমার কাছে একটুখানি কারেক্ট উচ্চারণটা ঠিক করে দিও, অবশ্যই করে দিও। আর যদি অন্য কোনো যদি নাম থাকে, আমি যদি ভুল বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও, অবশ্যই জানিও। মানুষ মাত্রই তো ভুল হয়, তা যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও কমেন্টে। আমরা রিভোই ডিস্ট্রিক্ট সম্ভবত এটা মেঘালয়ের, আর উমলিংয়ে রয়েছি মেঘালয়ের রিভোই ডিস্ট্রিক্ট। আর জাস্ট NH6 এর উপর থেকে রাইড করছি, সামনে এরকম গ্রিনারি পাহাড়, পুরো ভর্তি গ্রিনারি পাহাড়, সুন্দর লাগছে জাস্ট দেখো পাহাড়গুলো দেখো। দার্জিলিং নর্থ বেঙ্গলে কিন্তু এক একটা রকম ভিউ, ঠিক আছে। আর এখানকার পাহাড়ের যে একটা চোখের যে শান্তি, একটা গ্রিন দৃশ্য দেখার বা গ্রিন পাহাড় দেখার চোখের শান্তি, সেই শান্তিটা কিন্তু এই মেঘালয় আসলে অবশ্যই পাবে তোমরা। ওহো দেখো কীরকম লেভেলের কালো ধোঁয়া চাচ্ছে, এটাকে পার করতে হবে, নাহলে পুরো একদম ধুয়ে পুরো তো একাকার করে দেবে, অবস্থা পুরো খারাপ। আমরা কালকে রাত্রেবেলা ছিলাম গুয়াহাটি 800 ফুট সি লেভেল থেকে, আর আমরা মেঘালয় উঠছি শিলং কিন্তু প্রায় 5000 ফুট উঁচুতে। এবার আস্তে আস্তে করে হাইটটা গেইন করব, বুঝতেও পারবো না কখন গেইন হয়ে গেল, কারণ একদম পুরোপুরি খাড়া পাহাড় না, মানে খাড়া রাস্তা না, কিন্তু পাহাড়ের যে খাড়া রাস্তা হয় সেরকম খাড়া রাস্তা না, পুরো আঁকা বাঁকা পথ থেকে একদম পুরো আঁকাই বাকি, একদম বেশি একটা খারাপ রাস্তা না, সেরকম রাস্তা থেকে কিন্তু আমাদের পাহাড়ের কিন্তু আস্তে আস্তে করে টপে তুলছে। 800 ফুট থেকে 5000 ফুট আজকে আমরা হাইট গেইনটা করব। দেখো দেখতে কিন্তু আমরা বেশ ভালো পাহাড়ের হাইট কিন্তু গেইন করে ফেলেছি, আর আরও উপরে তুলছে। এই যখন রাইড করছি NH6 এর উপর থেকে, হালকা বাঁ পাশে গেলে নিচের যে খাদগুলো দেখতে পাচ্ছি সত্যি অসাধারণ। উপর থেকে নিচটা পুরো একদম সবুজ লাগছে, সবুজ। আর দূরে দেখা যাচ্ছিল সব ছোট ঘর বাড়ি শহর দেখা যাচ্ছিল। আমরা এখন চলে যাচ্ছি শিলংয়ের উপরে NH6 এর উপর থেকে। আর এই রাস্তায় কিন্তু বেশ তোমরা পেট্রোল পাম্প পাবে, আর ইন্ডিয়ান অয়েল, HP, ভারত পেট্রোলিয়াম, জিও এখনো পর্যন্ত দেখিনি, এইগুলো কিন্তু পেয়ে যাবে। আর এই রাস্তার স্নিক বিউটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পাখির চোখে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই কিন্তু দেখো কেমন লাগছে, জাস্ট আমাকে জানাও কমেন্টে। চলো তাহলে পাখির চোখে তোমাদেরকে দেখাই এই রাস্তার স্নিক বিউটিটা। কেমন লাগলো NH6 পাখির চোখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এত সুন্দর কার্ভ তোমাদের পাখির চোখে দেখালাম, আমি নিজে দেখে অবাক হয়ে গেলাম, যার জন্য কিন্তু আমি আমার ইনস্টাটা কিন্তু ইনস্টল করলাম। আর ইনস্টা দিয়ে কিছু ভালো টেক আশা করি তোমাদের দেখাতে পারবো।
চলো। ও হো হো, সামনেটা দেখো, সামনেটা দেখো, কি মারাত্মক লেভেলের সুন্দর লাগছে, কি মারাত্মক লেভেলের সুন্দর। দেখো এখান থেকে দেখাচ্ছে শিলং দেখাচ্ছে 53 কিলোমিটার, উমিয়াম দেখাচ্ছে 36, ডাউকি দেখাচ্ছে 131। আমরা প্রথমে যাব কিন্তু উমিয়ামে, উমিয়াম থেকে তারপরে কিন্তু আমরা শিলংয়ের দিকে চলে যাব। শিলং যে পুলিশ বাজার আছে, শিলং পুলিশ বাজারের দিকে চলে যাব। ও হো হো হো, জাস্ট ভিউটা দেখো। এরকম একটা পাহাড়ের রাস্তা দিয়ে রাইড করছি, দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। মনসুনে আসলে হয়তো রাইড করতে খুব প্রবলেম হতো, বাট উইন্টারে এসে পুরো পরিষ্কার রাস্তা, সূর্য আলো দিচ্ছে, আর গায়ে একটা ঠান্ডা হাওয়া লাগছে, পাহাড়ি রাস্তায় রাইড করছি, আর তার সঙ্গে এরকম আশেপাশের দৃশ্য পুরো ক্রিস্টাল ক্লিয়ার। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে রাইড করতে। আর রাস্তা যদি এত ভালো হয় তাহলে তো রাইড করতে মজা লাগবেই, তাই না? 4 লেন রাস্তা, 2 লেন 2 লেন 4 লেন রাস্তা, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। সেম রাস্তা কিন্তু আমরা আসাম থেকে মানে গুয়াহাটি থেকে যখন শিলংয়ে ঢুকলাম, সেই যে রাস্তা পেয়েছি এরকম ভালো রাস্তা, সেই রাস্তা কিন্তু কন্টিনিউ এখনো পর্যন্ত পেলাম। এবার শিলং যেতে যেতেও মনে হয় পাবো, শিলং যাওয়া পর্যন্ত মনে হয় পাবো। এবার দেখা যাক। সিনেমেটিক টেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর NH6 তোমাদের তো ড্রোনের চোখেও দেখালাম, প্লাস সিনেমেটিক ভিউও দেখালাম, তা আশা করি ভালো লাগলো। আর আমার তো বেশ ভালো লেগেছে। দেখো এই যে পাহাড়ে আস্তে আস্তে যত গেইন করছি, যখন একটা পাহাড়ের ছাওয়ায় যখন চলে আসছি না, তখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর যেই সূর্যের আলোটা যখন গায়ে পড়ছে তখন আবার নর্মাল ঠিকঠাক লাগছে। 4 লেন রাস্তা হওয়াতে না এত সুবিধা হয়েছে, মানে কি বলবো, মানে কোনো রকম একটা মানে যে বড় যদি কোনো গাড়ি যায় তার জন্য যে ওয়েট করতে হয় নর্থ বেঙ্গলে পিছনের গাড়িগুলোকে, সেরকম কোনো ব্যাপার নেই। এইখানে তুমি তোমার লেন দিয়ে যাও, পাশের গাড়ির লেন দিয়ে যাবে। ও হো হো হো, দেখো 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 কি ভিউ, দেখো কি ভিউ, দেখো ও কি অসাধারণ ভিউ, কি অসাধারণ ভিউ। আমরা কিন্তু শিলং থেকে আর 30 কিলোমিটার মাত্র দূরে, আর উমিয়াম লেক আর হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। শিলং থেকে মাত্র আমরা 30 কিলোমিটার দূরে, আর তার সামনে এরকম টাইপের একটা ভিউ, কি লাগছে দেখো, কি লাগছে। আর দেখো এতক্ষণ রাইড করার পরে আমাদের ডান দিকে মেঘালয়ের যে চায়ের বাগান, সে চায়ের বাগান কিন্তু আমরা দেখতে পেলাম। আরও হয়তো পাবো সামনে গেলে। প্রথম কিন্তু মেঘালয়ে এসে মেঘালয়ের চায়ের বাগান কিন্তু এতক্ষণ রাইড করার পরে পেলাম। শিলং থেকে 30 কিলোমিটার দূরে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু কাছ থেকে দেখতে পেলাম। শিলং থেকে 30 কিলোমিটার আগে কাছ থেকে একদম দেখতে পেলাম। কি সুন্দর রাস্তা, টানা পুরো রাস্তা, ঝকঝকে চকচকে রাস্তা, আর রাস্তার দুপাশে এরকম টাইপের ভিউ, সামনে এরকম ভিউ, পিছনেও ভালো ভিউ। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ও কি লাগছে দেখো, কি লাগছে দেখো, কি সুন্দর পাহাড়টার ভিউ দেখো, পাহাড়টার ভিউ দেখো। সত্যি যে বলেছিল যে
গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তা পুরো একদম স্নিক বিউটিতে ভরপুর, আর সেটাই কিন্তু হচ্ছে। এক একটা বাঁক নিচ্ছি এক এক রকম সৌন্দর্য, যত কাছে এগিয়ে যাচ্ছি শিলংয়ের তত সৌন্দর্য বাড়ছে। মেঘালয় বায়োলজিক্যাল পার্ক, আমাদের বাঁ হাতে কিন্তু মেঘালয় বায়োলজিক্যাল পার্ক পড়লো, আর আমরা সেটা বাঁ হাতে ফেলে সোজা চলে যাচ্ছি উমিয়াম লেকের দিকে। উমিয়াম লেক এই রাস্তা থেকে আমরা দেখতে পাবো, আর কিন্তু মেন যে গেট এন্ট্রান্স যেটা আছে সেই এন্ট্রান্স কিন্তু আমাদের ঘুরে কিন্তু মেন গেট দিয়ে কিন্তু এন্টার নিতে হবে উমিয়াম লেক দেখার জন্য। মানে উমিয়াম লেকের যে ভিউ পয়েন্টটা কিন্তু ওখানে গেলে আমরা দেখতে পাবো। জাস্ট কার্ভটা দেখো, কতটা কার্ভ। আচ্ছা, এটা কি আছে? থ্রিলস ফান পার্ক। আচ্ছা, ও হো 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 হো, জাস্ট ভিউটা দেখো, টানা একটা কিন্তু গ্রিনারি পাহাড়ের রেঞ্জ। ওহ, অসাধারণ। দূর থেকে দেখেও একটা চোখের শান্তি পাওয়া যায়। এই বড় গাড়িটা যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। পরের গাড়িগুলো যখন বাঁক নিচ্ছে না তখন পুরো এই মানে পিছনের দিকটা পুরো বেরিয়ে আসছে, যার জন্য কিন্তু বেশ প্রবলেম হচ্ছে। আবার বাঁক নেবে। দেখো, জাস্ট ভিউটা দেখো। ও কি দুর্দান্ত ভিউ। আমরা এখনো শিলং থেকে 23 কিলোমিটার দূরে, আর উমিয়াম থেকে হয়তো 5-6 কিলোমিটার দূরে, আর এরকম টাইপের লেভেলের ভিউ। ও ভাই, কি ভিউ। দূর থেকে যে পাহাড়টা দেখছিলাম সেই পাহাড়টাকে কিন্তু এরকম পুরো কভার করে, মানে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমাদের উমিয়াম লেকে গিয়ে ফেলবে। আর উমিয়াম লেক থেকে আবার এরকম আরেকটু ঘুরে গেলে তারপর শিলংয়ের রাস্তা চলে যাবো আমরা। মানে শিলংয়ের রাস্তাতেই আমরা আছি, মানে শিলংয়ের আরও কাছাকাছি চলে যাব। ও এই দেখো, যে জাস্ট এই ছাওয়ার জায়গাটা ঢুকলাম অমনি কিন্তু ঠান্ডা, আবার যেই বেরোলাম এখানটা আবার নর্মাল টেম্পারেচার। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ডান দিকে উমিয়াম লেকে চলে আসলাম। উমিয়াম লেক তোমাদের শিলং যাওয়ার পথেই পড়বে, শিলং থেকে 19 কিলোমিটার আগে, ঠিক আছে? এই উমিয়াম লেক পড়বে। উমিয়াম লেক কিন্তু আমাদের ডান হাতে। চলো আমরা উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে ঢুকে গেলাম, আর ডান হাতে দেখতে পাচ্ছ আমাদের উমিয়াম লেক। আর লেকের একদিকে কিন্তু মানে এটাকে বলে ড্যাম বলে, উমিয়াম ড্যাম বলে। উমিয়াম ড্যামের একদিকে কিন্তু এরকম টাইপের জলরাশি, জল ভর্তি, আর বাদিকটা কিন্তু পুরোপুরি খালি। আর উমিয়াম লেকে সম্ভবত বোটিংও হয় উমিয়াম লেকে, দেখলাম। উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটাই কিন্তু শিলং চলে গেছে। 16 কিলোমিটার বাকি এখান থেকে শিলং, আর আমরা কিন্তু উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। উমিয়াম লেক ভিউ পয়েন্ট সম্ভবত সামনেই পড়বে, ডান হাতে পড়বে। এটা মনে হয় সম্ভবত, দেখি এন্ট্রান্স উমিয়াম, ঠিক আছে। চলো আমরা উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে এন্টার করলাম। উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছি, আর আমাদের এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। টিকিট কেটে তারপর ওখানে টিকিট চেক করে তারপরে কিন্তু ঢোকাবে উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে। আর এখানে কিন্তু ক্যানোপি ওয়াক আছে, ওয়াচ টাওয়ার আছে,
জগিং অ্যান্ড সাইকেলিং ট্র্যাক আছে, কনভারসেশন সেন্টার আছে, ফুড কোর্ট আছে, চিলড্রেন পার্ক রয়েছে, সবই রয়েছে কিন্তু এদিকে। পার্ক এরিয়ার ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। পার হেড সম্ভবত হয়তো 30 টাকা করে মনে হয়। উমিয়াম লেকের এন্ট্রি কিন্তু 30 টাকা করে না, 50 টাকা করে, আর বাইক 20 টাকা হয়ে গেছে, দেখবে না? আর বাইক বাবদ কিন্তু পার্কিং বাবদ 20 টাকা নিল, আর পার হেড 50 টাকা করে, টোটাল 120 টাকা আমাদের খরচা পড়লো উমিয়াম লেক ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য আমাদের টিকিট কাটতে। বেশ ভালো ভিড় হয়েছে কিন্তু উইন্টারে উমিয়াম লেকে কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে যা দেখতে পাচ্ছি। আর বেশিরভাগই কিন্তু পিকনিক পার্টি সব এসছে, বাস করে, বাসগুলো সব বাইরে দাঁড়ানো যদিও, আর এখানে প্রাইভেট গাড়ি করেও কিন্তু অনেকে এসছে। গুয়াহাটি থেকে 82 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি উমিয়াম লেক। এখনও এখান থেকে প্রায় শিলং অনেকটা দূর আছে, প্রায় ধরে রাখো 15-16 কিলোমিটারের মতন দূর আছে শিলং। তা আমরা এখন রয়েছি উমিয়াম লেকের মধ্যে বলছি কেন, উমিয়াম লেকের কাছে। আর উমিয়াম লেকের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো খুব ভালো লাগবে। শিলং যাওয়ার পথে উমিয়াম লেক তোমরা অবশ্যই কিন্তু ঘুরে যেও, বিশাল বড় লেক। আর উমিয়াম লেক আমাদের সামনে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। উমিয়াম লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পাখির চোখেও তোমাদের দেখিয়ে দিলাম, আর আমার তো বেশ ভালো লেগেছে। এবার আমরা তাহলে শিলংয়ের দিকে বেরিয়ে যাই, শিলং পুলিশ বাজার। আর এখান থেকে আমাদের একজন বললো যে লাইট লুমটা আজকে করতে, সানসেটটা হেভি হবে, দেখার মতন হবে। আর আজকে যেই টাইমে এসেছি একদম পারফেক্ট, শিলং পৌঁছতে সময় হয়ে যাবে আমাদের। তা চলো আমরা শিলংয়ের দিকে এগিয়ে যাচ্ছি আপাতত। উমিয়াম লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই উমিয়াম লেক কিন্তু শিলং থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে উমিয়াম লেক, আর গুয়াহাটি থেকে প্রায় 80-82 কিলোমিটার দূরে উমিয়াম লেক। এই উমিয়াম লেক কিন্তু একটা কৃত্রিম উপায়ে তৈরি করা লেক, আর এটা কিন্তু উমিয়াম উমত্রু হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট যেটা ছিল, সেটা হচ্ছে গিয়ে 1962 সাল থেকে 1965 সালে গিয়ে কমপ্লিট হয় এই প্রজেক্টটা। তখন হচ্ছে গিয়ে উমিয়াম লেক এই সৃষ্টি হয়, মানে কৃত্রিম উপায়ে তৈরি করে। এই উমিয়াম লেক মেঘালয় যেরকম টাইপের বৃষ্টি হয়, যেই লেভেলের বৃষ্টি হয়, সেই লেভেলের বৃষ্টি জমিয়ে এরা হচ্ছে গিয়ে পাওয়ার প্রজেক্ট রয়েছে, যে পাওয়ার প্ল্যান্ট যে প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের কাজে কিন্তু এরা এই যে লেকের যে জল, সেই জলটা কিন্তু ইউজ করে। আর চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাই শিলংয়ের দিকে। ডান দিক নিতে হবে আমাদেরকে। NH6 ছিলাম, NH6 আবার উঠবো। দেখো আবার NH6 কিন্তু আমরা উঠে গেলাম, NH6 উঠে গেলাম আমরা শিলং যাওয়ার রাস্তায়। দেখো এই যে হচ্ছে গিয়ে সেই ড্যামের বাঁ দিক কিন্তু পুরোপুরি শুকনো, একদম জল একদম একটুখানি রয়েছে,
আর ডান দিকে কিন্তু এই উমিয়াম লেকে কিন্তু জল ধরে রাখা হয়েছে। এইটাই হচ্ছে গিয়ে এদের যে সারা বছরে এই লেকে যেরকম টাইপের যেই লেভেলের টাইপের জল ধরে রাখে, সেই জল কিন্তু এরা সারা বছর ধরে ইউজ করে এদের বিভিন্ন কাজে, প্লাস পাওয়ার প্লান্ট প্রজেক্টে কিন্তু ইউজ হয়। দেখো, বলা হয় ডেস্টিনেশন থেকে ডেস্টিনেশনের যাওয়ার রাস্তাটা মারাত্মক লেভেলের সুন্দর হয়, আর তা তো তোমরা দেখতে পাচ্ছই। এত সুন্দর আঁকাবাঁকা কার্ভিং পথ আর এত সুন্দর লেক, আর এখন জয়েন করলে কিন্তু এরকম রাস্তার পাশে পাশে সুন্দর সুন্দর দেখো ফুল গাছ। দেখো, জাস্ট দেখো, রাস্তার পাশে ডান পাশ কখনো বাঁ পাশ এরকম কিন্তু চেরি ব্লসম কিন্তু দেখা যাচ্ছে। আর এটা কিন্তু উইন্টার সিজনে বহুত দেখতে পাওয়া যায়, বহুত দেখতে পাওয়া যায়। দেখো, আমরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম শিলংয়ে। শিলং এখান থেকে আর 1 থেকে 1.5 কিলোমিটারই ধরে রাখো, বলতে পারো শিলংয়ে ঢুকেই গেছি। হ্যাঁ, এবার শিলংয়ে ঢুকে গেছি। এবার পুলিশ বাজার যাব। শিলংয়ে ঢুকে পুলিশ বাজারে গিয়ে আজকে আমরা হোমস্টে নেবো বা হোটেল নেবো, লজ নেবো, যেটাই বলো। আর হোমস্টেতে নিয়ে গিয়ে তারপরে গিয়ে এখানকার ভিডিওটা এখানে গিয়ে শেষ করব। চলো তাহলে, আপাতত আমরা শিলংয়ে ঢুকে গেছি যখন, পুলিশ বাজারের দিকে যাই। পুলিশ বাজারে গিয়ে হোটেলটা নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা তাহলে শিলং উঠে শিলংয়ের যে পুলিশ বাজার থেকে জাস্ট 500 মিটার বা 1 কিলোমিটারই ধরে রাখো, 1 কিলোমিটার দূরে একটা হোটেলে উঠেছি। তার জন্য তোমাদেরকে বারবার করে বলছিলাম পুলিশ বাজার কেন বলছিলাম, কারণ এই যে জায়গাটা, এই জায়গাটার নাম আমি ঠিক মানে তখন জানতাম না। এখন দেখলাম সম্ভবত কি লাবান না কি এরকম একটা বেশ দেখলাম জায়গাটার নাম। পুলিশ বাজার থেকে জাস্ট একটুখানি ভিতরে ঢুকলে অনেক কমে তোমরা পাবে। আমরা একদিন স্টে করব, 800 টাকা করে পার দিন নেবে, ঠিক আছে? তো আমরা দুজন থাকবো। আর এবার চলো রুমে, তোমাদের যেরকম বলেছিলাম যে আমরা আমাদের কিন্তু ডিনার যে আছে, ডিনারটা কিন্তু আমরা রান্না করব নিজেদের রুমে নিজেদের হাতে। আর সেই রান্নার পালা কিন্তু চলছে, সেই রান্না তোমাদের দেখাচ্ছি। আর তারপরে কিন্তু একবারে ডিনার খাওয়া দাওয়া পুরো পালা চলবে। আর ডিনার খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওটা শেষ করব। তা চলো তোমাদের ডিনার রান্নাটা দেখাচ্ছি। চলো, দেখো ক্যাপ্টেন কিন্তু জোর গরমে রান্না করছে। কি মনে হচ্ছে, রান্না হবে আজকে? মুরগির মাংস তো, মুরগির মাংস। কালার আসবে না, কারণ কাঁচা লঙ্কা কালার তো তাও এসছে। রান্না তাহলে চলছে ভালো নাকি? মুরগির মাংস আর ভাত। আমাদের কিন্তু সুবিধাই হয়েছে এটা খাওয়াতে। হ্যাঁ, যখন যেরকম রান্না চাইছি পেয়ে যাচ্ছি হাতের সামনে পুরো। আর দাম নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা করতে হচ্ছে না। হোটেলের কাছেই তো কিছু বলেন তো, হ্যাঁ, বাজারটা হোটেলের কাছে সব কিছু পাবে। হাঁস মাংস, খাসির মাংস, শুয়োরের মাংস। তোমাদের দেখালাম আমাদের রান্না বান্না। একটুখানি ঘরটা অবচলা হয়ে পড়ে রয়েছে, বুঝতেই পারছো। সারাদিন ধরে রাইড করেছি, না খাওয়া দাওয়া না স্নান, কিচ্ছু না। আর চলো, এরপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া করতে করতে তোমার সাথে কথা হচ্ছে। আর এই যে হোটেলটা যেটা নিয়েছি, এই হোটেলের সামনেই কিন্তু একদম মানে চিকেন বলো বা সব রকম মিট পাওয়া যায়। পর্ক থেকে শুরু করে, চিকেন থেকে শুরু করে, মাটন থেকে শুরু করে সব, রেড মিটও পাওয়া যায়। আর চলো তাহলে এবার খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসলাম ডিনারের পর্বে। আর এখানে আমাদের ডিনার চলছে, দেখো খাওয়া দাওয়া চলছে। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো দেখেছো, পুরো জমে গেছে, পুরো জমে গেছে। বুঝতেই পারছো টেম্পারেচার খুব লো এখানে, খুবই লো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে হবে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। কেমন হয়েছে খেতে? চলো আমি টেস্ট করি আর খাওয়া দাওয়া কমপ্লিট করি। টাটা বাই, ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।